নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে, এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, কর্নেলের একদিন। আজ থাকলো অন্তিম পর্ব। গাড়িতে চেপেই কর্নেল বলেছিলেন, আমহার্স্ট স্ট্রিট চলো, মহাত্মা গান্ধী রোড পেরিয়ে তারপর বলে দেব কোথায় যাচ্ছি। গলি রাস্তাটা আমার চেনা। আজ রবিবার, রাস্তায় গাড়ির তত ভিড় নেই। ট্রাম লাইন পেরিয়ে কিছু দূর চলার পর কর্নেলের নির্দেশে ডান দিকে একটা গলি রাস্তায় এগিয়ে গেলুম। তারপর বাঁকের মুখে বাঁ দিকে একটা বাড়ির সামনে একটু খালি ফাঁকা জায়গায় কর্নেল গাড়ি দাঁড় করাতে বললেন। গাড়ি থেকে নেমে দেখলুম একটু পুরনো আমলের দোতলা বাড়ির সামনে কর্নেল ঊর্ধ্ব মুখে দাঁড়িয়ে আছেন, এবং ঝকঝকে সাদা ফতুয়া এবং ধুতি পরা বেটে এক ভদ্রলোক বারান্দায় দাঁড়িয়ে তাকে হাসি মুখে নমস্কার করলেন। পরক্ষণে তিনি অদৃশ্য হলেন। কিছুক্ষণ পরে একটা লোক নিচের ঘরের দরজা খুলে ঝুঁকে করজোরে কর্নেলকে প্রণাম করলেন। কর্নেল বললেন, কি খবর হারাধন, ভালো আছো তো? হারাধন একমুখ হেসে বললে, স্যারের আশীর্বাদে ভালো আছি, আসুন। কর্তামশাই এখনই এসে পড়বেন, ঘরে এসে বসুন আগে। বুঝলুম, পাড়ার রকবাজদের উৎপাত বন্ধ করতে বারান্দার একাংশ জায়গায় সিঁড়ি করা হয়েছে, এবং দুদিকের বাকি অংশ কেটে ঢালু করে কাচের টুকরো বসানো হয়েছে। ঘরের ভিতর এখনই অন্ধকার। হারাধন আলো জেলে ফ্যান চালিয়ে দিল। আসবাবপত্র দেখে বনেদি পরিবার মনে হলো। একটু পরে সেই ভদ্রলোক ঘরে ঢুকে বললেন, আমার সৌভাগ্য, আপনার টেলিফোন পেয়েই তখন থেকে কেন যেন মনে হচ্ছিল আপনার পায়ের ধুলো পড়বে। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিন। আমার এই তরুণ বন্ধুর নাম জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। জয়ন্ত, ইনি বউবাজারের নামকরা জুয়েলার বিনোদ বিহারী দত্ত। ভদ্রলোক আমাকে নমস্কার করে কর্নেলের মুখোমুখি বসলেন। আমি প্রতি নমস্কার করে বললাম, বুঝতে পেরেছি, কর্নেল আমার সামনে আপনাকে টেলিফোন করেছিলেন। বিনোদবাবু বললেন, কর্নেল সাহেব আমাকে ডুবো নৌকা থেকে উদ্ধার করেছিলেন। ওর ঋণ জীবনে ভুলতে পারি। 10 লাখ টাকার জুয়েলস উদ্ধার করে দিয়েছিলেন। কর্নেল বললেন, ওসব পুরনো কথা থাক বিনোদবাবু, আমি এসেছি আপনার একটুখানি সাহায্যের আশায়। বিনোদবাবু চোখে হেসে বললেন, টেলিফোনেই আজ করেছিলুম। রোজের ঠিকানা নিলেন, কিন্তু সরাসরি তার কাছে যাওয়া উচিত মনে করেননি। হ্যাঁ, ঠিক করেছেন। রোজও ঘাবড়ে যেত, চুপি চুপি কিল হজম করেছে। আসল কথাটা টেলিফোনে বলিনি। মাথার উপর একজন আছেন, তার বিচার সূক্ষ্ম। অন্যকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে। হাতে সময় কম। ঠিকানা শুনে মনে হলো আপনার পাড়ায় ওর বাড়ি। আমার দরকার ওর মেয়েকে। তাকে না পেলে অগত্যা ব্রজবাবুর জামাই। বিনোদবাবু খিক খিক করে আবার হাসলেন। অর্থাৎ চৈতালিকে না পেলে সুখেনকে, সুখেনকে না পেলে অগত্যা ব্রজকে। এবেলা কি চৈতালি ও সুখেনকে পাওয়া যাবে? সিনেমা দেখতে যেতে পারে। তবে দেখি কাকে পাই। তবে আপনি যেন প্লিজ বলবেন না খবরটা আমার সূত্রে পেয়েছেন। ব্রজও আমার বন্ধু মানুষ। আপনার কথা তাকে বলেছিলুম, ভুলে যাওয়ার কথা নয়। একটু বসুন, কফি আসছে। আমি আমার মেয়ে বুলিকে পাঠিয়ে দেখি, তারপর না হয় টেলিফোনে ব্রজকে ডাকবো। বিনোদবাবু চলে গেলেন। বললুম, বিনোদবাবু জুয়েলারি উদ্ধার করে দিয়েছিলেন।
অথচ আমাকে ঘটনাটা আপনি বলেননি। কর্নেল বললেন, তোমার লেখার মতো ঘটনা নয়, ওর এক কর্মচারীর কীর্তি। পুলিশ কজন দাগি ডাকাতকে ধরেছিল। এদিকে অদ্ভুত ব্যাপার, চোরাই জুয়েলস দোকানেরই ভিতরে বিনোদবাবুর বাবার বিশাল পোর্ট্রেটের পিছনে লুকানো ছিল। কি সূত্রে আপনি তা টের পেয়েছিলেন? ছবির নিচের ফ্রেম দেওয়ালে ঠেকে থাকে বলে একটা দাগ পড়ে। দাগটা ছবি না সরালে দেখা যায় না। আমার চোখ পড়েছিল ছবিটার দিকে। বাঁ দিকে একটু সরে গিয়েছিল ছবিটা, ডাইনে একটু দাগ বেরিয়ে পড়েছিল। আপনার খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। আপনার সত্যি তিনটে চোখ আছে বস। অরিজিৎ লাহিড়ী আমাকে কৌতুকে বস বলে। তুমিও তার মতো বস বললে কানে লাগে। ঠিক আছে, বলবো না, তার বদলে গুরু বলবো। ওহ জয়ন্ত, এটা রকেট ছোকরাদের বলি। এই সময় সেই হারাধন ট্রেতে কফি আর এক প্লেট পোটাটো চিপস নিয়ে এলো। কর্নেল কফির কাপ তুলে চুমুক দিয়ে বললেন, বাহ, তোমার বউ কফি করেছে তাই না? হারাধন বলল, আজ্ঞে স্যার, আপনি এসেছেন শুনে সে খুব খুশি, বলছিল স্যারের আশীর্বাদ নিয়ে আসবো। বিনোদবাবু ঘরে ঢুকে বললেন, আমার চা নিয়ে আয় হারাধন। হারাধন চলে যাওয়ার পর তিনি চাপা স্বরে বললেন, বুলিকে পাঠিয়ে এলুম। বুলি বলল, সকালে চৈতালিকে দেখে মনে হয়েছিল জ্বর টর হয়েছে। ওর বড় নাকি বিছানায় শুয়েছিল। বুলির সন্দেহ বরের সঙ্গে চৈতালির ঝগড়া হয়েছে। আসল ঘটনা তো বুলি জানে না। হ্যাঁ, প্রচন্ড মানসিক শক, সামলানো কঠিন। অতএব ওরা সিনেমা দেখতে যায়নি। দেখা যাক বলে বিনোদবাবু ভিতরের দরজার দিকে ঘুরলেন। কে দাঁড়িয়ে রে? চা এনেছি বাবু। তা দাঁড়িয়ে আছিস কেন? এই দেখ কে এসেছেন। ঘরে ঢুকলো ঘোমটা পড়া একটি মেয়ে, কাজের মেয়ে বলে চেনা যায়। সে এসে বিনোদবাবুকে চা দেওয়ার পর কর্নেলের পা ছুতে নিচু হতেই কর্নেল সহস্যে বললেন, ঝুমঝুমি, খবরদার জুতোয় হাত দেবে না। আমার পা কোথায় পাচ্ছ যে ছোবে? বিনোদবাবু বললেন, ঝুমঝুমি প্রায়ই আমাকে জিজ্ঞেস করে, সেই সাদা দাড়িওয়ালা সাহেব আর আসবেন না? আপনি ওকে সেবার কি জাদুমন্ত্রে বশ করে গেছেন জানি না কর্নেল সাহেব। ঝুমঝুমি লজ্জা পেয়ে কেটে পড়ল। বুঝলুম মেয়েটি হারাধনের বউ। কর্নেল আসতে বললেন, আমি বুঝতে পেরেছিলুম বিনবাবু, ঝুমঝুমি তার হারানো ছেলেকে আমার সাহায্যে ফিরে পাওয়ার আশা করেছিল, কিন্তু সে কি সম্ভব? 7-8 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেটি এখন বেঁচে থাকলে 17-18 বছর বয়স হবে। ইচ্ছে করলেই সে ফিরে আসতে পারত। বিনোদবাবু বললেন, ছেড়ে দিন ওসব কথা। অবুঝ মেয়েকে বোঝায় কার সাধ্য? অ্যাক্সিডেন্টে ওর ছেলের মৃত্যুর প্রমাণ পেয়েছিল, তবু ওকে বিশ্বাস করানো যায়নি। কিছুক্ষণ পরে এক তরুণী ঘরে ঢুকে কর্নেলকে দেখে একটু হাসল। তারপর পিছন ফিরে পর্দা তুলে তার বয়সী একটি মেয়ের হাত ধরে টানল। কার কাছে তোমায় নিয়ে এসেছি জানো চৈতালি? সেই কর্নেল সাহেব। ওর কত সাংঘাতিক গল্প তোমাকে শুনিয়েছিলাম না? কর্নেল বললেন, সাংঘাতিক গল্পগুলো লেখককে আজ নিয়ে এসেছি বলি। এই সেই সাংবাদিক জয়ন্ত চৌধুরী। বলি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। বিনোদবাবু বললেন, চৈতালি, তোমার বাবা কোথায়? চৈতালি ভাঙা গলায় বলল, কোথায় গেছে জানি না। তুমি ওই চেয়ারে বসো মা। বুলি, তুই এখন যা, দরজাটা ভেজিয়ে দিয়ে যাবি যেন। বুলি চলে গেল। ভিতরের দরজা ভেজিয়ে দিতে ভুলল না। চেহারা ও কথা শুনে মনে হচ্ছিল বিনোদবাবুর অবিবাহিতা মেয়েটি স্মার্ট। বিনোদবাবুর কথায় চৈতালি একটু তফাতে একটা চেয়ারে বসল। বিনোদবাবু চাপ্পার স্বরে তাকে বললেন, বুলির কাছে তুমি কর্নেল সাহেবের কীর্তিকলাপ শুনেছ, তাহলে তোমার ভয় পাওয়ার কারণ নেই মা চৈতালি। তোমার বাবা বরাবর ওই রকমই মানুষ। বিষ খেয়ে বিষ হজম করা ওর অভ্যাস, তা তো জানো। কর্নেল বললেন, পার্ক স্ট্রিটে অজন্তা স্টুডিওর চিত্রার পদবী কি তুমি জানো? চৈতালি তেমনই ধরা গলায় বলল, হ্যাঁ, চিত্রা সেনগুপ্ত।
আমার সঙ্গে সেন্ট পলসে পড়তো। আমার বিয়েতে সে এসেছিল, কিন্তু কাল রাতের ঘটনায় চিত্রার কোনো দোষ নেই। গুন্ডারা তাকেও বেঁধে রেখেছিল। আগে বলো, চিত্রা স্টুডিওতে কাজ করে তা কবে জানতে পেরেছিল? গত মাসে পার্ক স্ট্রিটে হঠাৎ আমার সঙ্গে দেখা। তখন সে বলল হঠাৎ সে একজনকে বিয়ে করেছে। তার বর একজন ফটোগ্রাফার। অজন্তা স্টুডিওতে দুজনেই চাকরি করে। স্টুডিওটা সে দেখিয়েও ছিল। তারপর কথায় কথায় আমি বললুম, তুই আমার আর আমার বরের ছবি তুলে দিবি? চিত্রা বলল, নিশ্চয়ই দেব। তা তুই তো জুয়েলারের মেয়ে, গয়নাতে গয়নাতে সেজে আসবি, জড়োয়া নেকলেস পরবি, সিঁথিতে টিকুলি ঝোলাবি। আগেকার দিনের স্টাইলে সাজলে খুব ভালো দেখাবে তোকে। সঙ্গে তোমার বর ছিল? সে গাড়িতে ছিল। ড্রাইভার ছিল গাড়ির? না, অশোককে বাবা গাড়ি কিনে দিয়েছিলেন, সে নিজেই ড্রাইভিং শিখে নিয়েছিল। তোমার বরের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দিলে না? দিলুম। চিত্রার কথা শুনে অশোকও খুশি হলো। আমার একটু দ্বিধা ছিল, অত গয়নাগাটি পরেই ছবি তুলতে আসা উচিত হবে কি। চিত্রাকে কথাটা বলেছিলুম। সে বলল, তোরা তো গাড়িতে আসবি। স্টুডিওর পাশে গলিতে গাড়ি পার্ক করা যায়, ওখান থেকে স্টুডিওতে উঠলে চোর ডাকাত দেখতে পাবেন। চৈতালি থেমে গেল হঠাৎ। তার কান্না এসেছিল। কর্নেল বললেন, আমি গয়না উদ্ধারের চেষ্টা করব। বুলি তোমাকে বলেনি তার বাবা এই বিনোদবাবুর কয়েক লক্ষ টাকার জুয়েলস উদ্ধার করে দিয়েছিল? চৈতালি চোখ মুছে বলল, বলেছিল, তাই তার সঙ্গে এলুম। তাহলে খুলে বলো, তারপর কি হয়েছিল? চৈতালি এবার যেন একটু উৎসাহ পেল। সে বলল, চিত্রা বলেছিল স্টুডিওতে খুব ভিড় হয়, নামি স্টুডিও তো, তাই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাডভান্স টাকা জমা দিতে হয়। তুই আমার বন্ধু, তোর অ্যাডভান্স লাগবে না, প্রোপাইটারকে বলে রাখবো। 1 মিনিট, আমি নোট বই দেখে নিই, কবে তোদের ডেট দিতে পারবো। এই বলে ব্যাগ থেকে একটা নোট বই বের করে পাতা উল্টে দেখলো। তারপর বলল, 29শে মার্চ শনিবার আসতে পারিস, একটু ওয়েট করতে হতেও পারে। ওই দিন সন্ধ্যা 7:30 অবধি স্টুডিও বুকড। তার মানে 8 ঘন্টা লাগবে একটা ফ্যামিলির ছবি তুলতে। তারপর ঠিক রাত 8টায় তোদের স্টুডিওতে ডাকবো। তুমি রাজি হলে? আমার দ্বিধা ছিল, কিন্তু অশোক চিত্রাকে দেখে আর তার কথা বলার স্টাইলে কি বলবো, আপনারা গুরুজন, মফস্বলের ছেলে তো, স্মার্ট কলকাতার মেয়ে চিত্রা, অশোকের ইমোশনাল হয়ে পড়ার কথা। বুঝেছি, বলে যাও। গতকাল 29শে মার্চ শনিবার অশোক দোকানে থাকে। বাবাকে লুকিয়ে আরও একগাদা গয়না এনেছিল। বাবা তখন কারিগরদের ঘরে ছিলেন। বিকেল 5টায় হঠাৎ বৃষ্টি এলো। 6:30 ছেড়ে গেল বৃষ্টিটা। সন্ধ্যা 7টায় আমাকে ইচ্ছে মতো গয়নায় সাজিয়ে অশোক ব্যাক ডোর দিয়ে বেরিয়ে গ্যারাজ থেকে গাড়ি বের করলো। আমি তার পিছনে ছিলাম। গাড়িতে ঢুকে কাঁচ তুলে দিলাম। আমি কিন্তু ব্যাক সিটে বসেছিলাম। তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তোমার মা নেই? আছে, মা তখন রান্নাঘরে কাজের মেয়েকে বকাবকি করছিল। মায়ের ওই এক অভ্যাস। তোমার বাবা? বাবা তখন ক্লাবে আড্ডা দিতে গিয়েছিলেন। তারপর কি হলো বলো। পার্ক স্ট্রিটে একটা মদের আড্ডার পাশের গলিতে অশোক গাড়ি ঢোকালো। দেখলাম চিত্রা আর একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার বয়স বা চেহারা কেমন বলতে পারো? অশোকের বয়সী, ইয়াং ম্যান বলা চলে। ভদ্রলোকের ছেলে বলে মনে হলো। পরনে স্পোর্টিং গেঞ্জি আর জিন্সের প্যান্ট ছিল। চিত্রা আমাদের নিয়ে গেল 3 তলার একটা ঘরে। সে ঘরে সোফা সেট আর সুন্দর ফার্নিচার আছে। বড় বড় ফুলদানিতে ফুল, আর দেয়ালে দেয়ালে রঙিন বড় বড় ফটো। মেয়েদের ফটোগুলো অশ্লীল ভঙ্গিতে তোলা। অশোক গাধার মতো তাকিয়ে দেখছিল। চিত্রা একটু পরে আমাদের জন্য 2টো কোল্ড ড্রিঙ্ক দিয়ে গেল। ওর সঙ্গে যাকে দেখেছিলুম সে একবার এসে অশোককে দামি একটা সিগারেট দিল।
তারপর লাইটার জেলে সিগারেট ধরিয়ে দিয়ে বলল, আর কিছুক্ষণ বসতে হবে, তারপর চিত্রা এসে ডেকে নিয়ে যাবে। উপরতলায় স্টুডিও। বলে যাও। অশোক সিগারেটটার অর্ধেক শেষ করেছে। হঠাৎ একটা আমার বয়সী মেয়ে, খুব সুন্দর দেখতে, সে ঘরে ঢুকে চাপাসরে বলে উঠল, আপনারা এক্ষুনি পালিয়ে যান, নয়তো বিপদে পড়বেন। তাই শুনে অশোক আর আমি দাঁড়িয়েছি, অমনি আলো নিভে গেল। তারপর কারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে টর্চের আলোয় চকচকে ছোড়া দেখালো। দুজন আবার গয়না খুলে নিচ্ছিল। ব্যথা পেয়ে বললুম, আমি খুলে দিচ্ছি, আমাদের মেরে ফেলবেন না। টর্চের আলোয় দেখলুম অশোকের মুখে টেপ সেটে তার হাত পা বেঁধে মেঝে ফেলে রেখেছে। ওদিকে আর এক সাংঘাতিক ঘটনা। টর্চে ছটা দেখেই ভয়ে চোখ বন্ধ করেছিলুম। কি ঘটনা? যে মেয়েটি আমাদের পালাতে বলেছিল, তার বুকে বসে একজন তার গলা টিপে ধরেছে। হ্যাঁ, সেই মেয়েটি চেঁচিয়ে উঠেছিল। হ্যাঁ, মনে পড়ল। সে বলেছিল, কি করছো তোমরা? তারপর ওই বীভৎস দৃশ্য। কতক্ষণ পরে একটা মাত্র আলো জ্বলে উঠল ঘরে। আমি মেঝেই পড়ে গিয়েছিলুম। উঠে গিয়ে অশোকের বাঁধন খুলে দিলুম। সেই মেয়েটিকে দেখতে পেলে না? না, ঘরে তখন কেউ ছিল না। তারপর দুজনে ঘর থেকে বেরিয়ে টলতে টলতে সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে গেলুম। সেই সময় কালো মুখোশ পরা একজন গুন্ডা ছোড়া বের করে শাসালো, এই কথা যদি তোমরা কাউকে বলো, তোমাদের প্রাণ যাবে, বোমা মেরে তোমার বাবার দোকান উড়িয়ে দেব। কারো সাধ্য নেই আমাদের বাধা দেয়। তার পিছন থেকে চিত্রার গলা শুনতে পেলাম, চৈতালি, আমাকে এরা বেঁধে রেখেছে রে, তোরা পুলিশ বা কাউকেও জানালে আমাকে এরা মেরে ফেলবে। ঠাকুরের দিব্যি চৈতালি, আমার প্রাণ তোর হাতে। সে ফুপিয়ে কাঁদছিল। তুমি চিত্রা সেনগুপ্তের বাড়ির ঠিকানাটা আমাকে এই নোটবুকে লিখে দাও। চৈতালি আবার চোখ মুছে কর্নেলের ছোট্ট নোট বই আর কলম নিল। ঠিকানাটা লিখতে লাগলো। বিনোদবাবুর বাড়ি থেকে বেরিয়ে কর্নেল আমাকে নির্দেশ দিয়েছিলেন, বিডন স্ট্রিট যেতে হবে। বিডন স্ট্রিটে পৌঁছে আবার এক গলিতে ঢুকে তিনি গাড়ি দাঁড় করাতে বললেন। তারপর আমাকে গাড়িতে অপেক্ষা করতে বলে তিনি এক ফ্ল্যাট বাড়ির দিকে এগিয়ে গেলেন। বাড়িটা নতুন। একটু পরে কর্নেল অদৃশ্য হলেন। ঘড়ি দেখলুম, প্রায় 4টে বাজে। কিঞ্জি গলিতে গাড়ি রাখার সমস্যা আছে। রিক্সাওয়ালাদের ধমক খেতে হয়। পথচারীরাও গাড়ি অন্য কোথাও রাখার জন্য চেঁচামেচি করেন। নির্বিকার মুখে তাদের সবাইকে বারবার বলছিলুম, দেখছেন না, প্রেসের গাড়ি, প্রেস বোঝেন, খবরের কাগজ, পুলিশের গাড়ির মতোই জরুরি কাজ আমাদের আছে। এই ঝামেলার মধ্যে কর্নেল এসে গেলেন। তারপর গাড়ি ব্যাক করে বিডন স্ট্রিটে পৌঁছে বললুম, কোথায় গিয়েছিলেন? আর একটু দেরি হলে লোকেরা হয়তো গাড়ির কাঁচ ভেঙে ফেলত। কর্নেল বললেন, এবার সোজা বাড়ির পথে। তাকে গম্ভীর দেখাচ্ছিল। জিজ্ঞেস করলুম, বাড়ির পথেই শর্টকাটে না হয় যাচ্ছি, কিন্তু আপনি একটা নতুন ফ্ল্যাট বাড়িতে কারো কাছে কি বকুনি খেয়ে এলেন? কর্নেল এতক্ষণে চুরুট ধরালেন। তারপর একটু হেসে বললেন, এক ডেঞ্জারাস মহিলার পাল্লায় পড়েছিল, জেদার চোটে জেরবার করে ছেড়েছেন। তবে আমি খালি হাতে ফিরিনি। কে সেই মহিলা? চিত্রা সেনগুপ্তের মামি। চিত্রার সঙ্গে দেখা করতে চেয়েছিল, তারপর ঝড় বয়ে যাচ্ছিল যেন। তবে যেটুকু বুঝলুম, চিত্রার বাবা মা নেই, মামা মামির কাছে মানুষ হয়েছে। কৌশলে জেনে নিয়েছি, চিত্রার মামা মামি থাকতেন সিথির ওদিকে। চিত্রা চাকরি পেয়ে ওই নতুন ফ্ল্যাটটা কিনে ওদের সেখানে এনেছে। ওর মামা নানা অসুখে শয্যাশায়ী। চেঁচামেচি শুনে অনেক কষ্টে ভদ্রলোক ভিতরের দরজার পর্দা তুলে স্ত্রীকে শান্ত করলেন। জয়ন্ত, ভাগ্যি সেই সাহেবী চেহারা আমার আছে, আর মুখের দাড়ি ছাড়াও মাথার টুপিতেও কি মহিমা আছে। শেষ অবধি ওর মামার মুখে কিছু খবর পাওয়া গেল। চিত্রা নাকি এক বড় অফিসে চাকরি করে। সেই অফিসের কাজে দিল্লি মুম্বাই যেতে হয় তাকে। গত বুধবার চিত্রা অফিস থেকে ফোনে জানিয়েছিল সে অফিসের কাজে বাইরে যাচ্ছে, 1 সপ্তাহ পরে বাড়ি ফিরবে। আপনি কেন চিত্রার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তা বলেননি? কর্নেল মুচকি এসে বললেন, হ্যাঁ, ওর মামির প্রথম প্রশ্ন তো সেই ছিল। আমি বলেছিলাম চিত্রা তার এক জরুরি কাজে তাকে সাহায্য করার জন্য ডেকেছিল। এই কৈফিয়ত দিয়েই বিপদে পড়েছিল। চিত্রার জরুরি কাজ থাকলে বাইরের লোককে ডাকবে কেন? তার হবু বর সুমন আছে,
সুমনের সঙ্গে কত বড় বড় লোকের ভাব। সুযোগ পেয়ে সুমনবাবু কোথায় থাকেন জানতে চাইল। চিত্রার মামি তখনই জেরা শুরু করলেন। ওর মামা এক ফাঁকে জানিয়ে দিলেন সুমন থাকে বেলেঘাটায়, সেও চিত্রার অফিসে চাকরি করে। বলে কর্নেল চুপচাপ চুরুট টানতে থাকলেন। 4:45 কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছলুম। ষষ্ঠী দরজা খুলে দিয়ে বলল, নালবাজারের নাহিদি সাহেব ফোন করেছিলেন, বাবা মশাই ফিরলে যেন ওনাকে ফোন করেন। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, নালবাজারের নাহিদি সাহেবকে তুই কি বলেছিস? ষষ্ঠী জিভ কেটে বলল, হ্যাঁ, মুখ দিয়ে এরকম বেরিয়ে যায়। আমি বললাম বাবা মশাই কোথায় গেছেন বলে যাননি, ফিরে এলে ফোন করতে বলবো স্যার। কর্নেল হাসি চেপে ধমকের ভঙ্গিতে বললেন, কফি, গলা সুইটকে গেছে বুঝলি। ষষ্ঠী হাসতে হাসতে চলে গেল। কর্নেল তার ইজি চেয়ারে বসে DC-DD-1 অরিজিৎ লাহিড়ীর কোয়ার্টারে রিং করলেন। হ্যালো, কে? বৌমার কণ্ঠস্বর শুনছি। হ্যাঁ, গোয়েন্দা প্রধানের সহধর্মিনী। তুমি কর্নেল নীলাদ্রি সরকারের কণ্ঠস্বর শুনে চিনে ফেলবে বইকি। তা তোমার সহধর্মীটি কোথায়? ঠিক আছে, ওর মোবাইল নম্বর আমার জানা। তুমি সুপুত্র ঠিকঠাক আছো তো? এ বৃদ্ধের আশীর্বাদে আর কাজ হবে না, ও আশীর্বাদ রইল। বলে তিনি নোটবুক খুলে মোবাইল নাম্বারে ডায়াল করলেন। একটু পরে বললেন, অরিজিৎ, তুমি এখন কোথায়? কি আশ্চর্য, ওখানে কি কারো ডেড বডি পেয়েছো আবার? তাই বলো। তো তুমি রিং করেছিলে, ষষ্ঠী বলল। হ্যাঁ, ওর নালবাজারের নাহিরি সাহেব বহাল আছে। যাই হোক, বলো। এরপর কর্নেল ক্রমাগত হু এবং হ্যাঁ বলতে থাকলেন। দীর্ঘ প্রায় 5 মিনিট পরে কর্নেল রিসিভার রেখে এতক্ষণে টুপি খুলে হ্যাঙ্গার লক্ষ্য করে ছুড়ে দিলেন। অব্যর্থ লক্ষ্য। ষষ্ঠী কফি এনে দুটো ফ্যানেরই সুইচ টিপে দিয়ে আলো জ্বালল। কফির পেয়ালা তুলে চুমুক দিয়ে বললুম, লাহিড়ী সাহেবের খবরটা জানতে ইচ্ছে করছে কর্নেল। কর্নেল বললেন, চন্দ্রকোনার ফাইনাল রিপোর্ট মর্গ থেকে এসেছে। শি ওয়াজ নট রেপড। ওটা ডাক্তার প্রথমে অনুমান করেছিলেন শুধু, তবে তার গলা টিপে শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। তার পিঠের দিকে প্রচুর লাল রঙের ফাইবার শাড়িতে খুঁজে পাওয়া গেছে। ফরেন্সিক এক্সপার্টরা এখন বলেছেন কোনো ঘরে লাল কার্পেটের ওপর তাকে ফেলে শ্বাসরোধ করে মেরেছিল খুনি। চমকে উঠে বললুম, চৈতালি ঘটনাটা দেখেছিল? হ্যাঁ, চন্দ্রকোনা চৈতালিদের পালিয়ে যেতে বলেছিল। এদিকে ফরেন্সিক এক্সপার্টরা চন্দ্রকোনার ম্যানিকিওর করা বাঁ হাতের নখের ডগায় মাইক্রোস্কোপের সাহায্যে নীল রঙের সিনথেটিক ফাইবার পেয়েছে। আততায়ী জামা সে জোরে খামচে ধরে আত্মরক্ষার চেষ্টা করেছিল। কিন্তু টিটো কেন বাধা দেয়নি? চৈতালি টিটোকে চেনে না। টিটোর গায়ে আমি ছাই রঙা টি-শার্ট দেখেছিলাম। তো এটুকু জানতেই লাহিড়ী সাহেব আপনাকে ফোন করেছিলেন বলে মনে হচ্ছে না? 5 মিনিট ধরে কিসব কথা হলো তা বলতে আপত্তি আছে? কর্নেল কয়েক চুমুক কফি পানের পর বললেন, অজন্তা মডেলিং স্কুলের প্রোপাইটার মিসেস বৈজয়ন্তী অগ্রওয়াল বিকেল 4:30 নাগাদ পার্ক স্ট্রিটে তার স্টুডিওতে ঢুকেছিলেন। সাদা পোশাকের পুলিশ উৎপেতে ছিল। তাকে পাকড়াও করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গোয়েন্দাকর্তারা তাকে জেরা করেছেন। তার কাছে এ পর্যন্ত জানা গেছে শনিবার তার মডেলিং ক্লাসে 2 জন টিচার ছিল। সুমন দাশগুপ্ত পুরুষদের মডেলিং শেখায় আর চিত্রা সেনগুপ্ত শেখায় মেয়েদের। মিসেস অগ্রওয়ালের শরীর ভালো ছিল না বলে তিনি নাকি বিকেল 3টেতে বাড়ি চলে যান। পুলিশ তার বাড়ি সার্চ করে সন্দেহজনক কিছু পায়নি। মিসেস অগ্রওয়াল বিধবা মহিলা। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন দিল্লিতে। জামাই ব্যবসায়ী, তারা সেখানেই আছে। আর তার 2 ছেলের মধ্যে একজন থাকে আমেরিকায় হিউস্টনে, সে ইঞ্জিনিয়ার। ছোট ছেলে থাকে মুম্বাইতে। মিসেস অগ্রওয়াল একজন প্রাক্তন ফিল্ম স্টার। তার স্বামী রাজেন্দ্র অগ্রওয়াল ছিলেন ফিল্ম প্রডিউসার। স্বামী নিঃস্ব হয়ে মারা যান।
মিসেস অগ্রওয়াল প্রথমে স্টুডিও করেন, পরে মডেলিং স্কুলের আইডিয়া তার মাথায় আসে। সুমন ও চিত্রার সঙ্গে তার স্বামীর সূত্রে চেনা জানা ছিল। হ্যাঁ, এসব কাজের জন্য তার 2 ছেলে টাকা জুগিয়েছিল। জামাইয়ের কাছেও টাকা পেয়েছিলেন। টিটো আর চন্দ্রকোনা সম্পর্কে কিছু জানা যায়নি? এখনো সে প্রশ্নে গোয়েন্দাকর্তারা এগোননি। তুমি নিশ্চয়ই জানো এইসব জেরা কিছুক্ষণ অন্তর চলে, সারা রাত ধরেও চলতে পারে। আসামি শেষ পর্যন্ত ভেঙে পড়ে এবং সব কথা উগড়ে দেয়। লাহিড়ী সাহেব কি জেরার ঘরে ছিলেন? না, তিনি এখন হোটেল কন্টিনেন্টালে 1003 নাম্বার সুইটে ফরেন্সিক এক্সপার্টদের সঙ্গে আছেন। লালবাজার তার সঙ্গে যোগাযোগ রেখেছে। হাসতে হাসতে বললুম, ওখানে সেই মার্ডার ওয়েপেন ছাড়া আর কি পাওয়ার আশা করছেন ওরা? আসল ক্লু তো আপনি বাগিয়ে নিয়েছেন। কর্নেল গাড়িতে হাত বুলিয়ে বললেন, এখনো জানি না ওটা সত্যি ক্লু কিনা। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, বলছি। কে বলছেন? বলুন। আমার কাছে আসতে চান? বেশ তো, আসুন। কিন্তু আমার কাছে আপনাকে কে আসতে বলেছেন? হ্যাঁ, ওকে চিনতুম, কিন্তু উনি ফোন করলেন না কেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি একজনের সঙ্গে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছি। হ্যাঁ, মিস্টার ঘোষের কাছে আমার নেম কার্ড থাকার কথা। যাই হোক, দেরি না করে শিগগির চলে আসুন, আমি অপেক্ষা করব। কার ফোন? এলেই জানতে পারবে। ওহ বস, আপনি মাঝে মধ্যে ভীষণ সিরিয়াস হয়ে ওঠেন। না, আমি ভাবছি টেলিফোনে যিনি কান্নাকাটি করেন, হ্যাঁ করার কারণও আছে, তবে তিনি আমার কাছে এসে ওইরকম কান্নাকাটি করলে বিব্রত বোধ করব, এই ভেবে আমি উদ্বিগ্ন। একটু ভেবে নিয়ে বললাম, কান্নাকাটি? তার মানে চন্দ্রকোনার বাবানন্ত? বাহ, মাঝে মধ্যে তুমি আশ্চর্য বুদ্ধিমান হয়ে ওঠো ডার্লিং। আপনার মতে আমি সবই বুঝি, তবে দেরিতে বুঝি, এই যা। আচ্ছা কর্নেল, মিসেস অগ্রওয়ালকে দেখলেই হালদার মশাই চিনতে পারবেন। নরেশবাবু তা জানেন, অথচ তিনি হালদার মশাইয়ের খোঁজ করছেন না। হালদার মশাই ভদ্রমহিলাকে দেখলেই বলে দিতেন উনি হোটেল কন্টিনেন্টালে ছিলেন। সাদা মারুতিতে চেপে হোটেল থেকে ওকে হালদার মশাই বেরোতে দেখেছিলেন। কর্নেল বললেন, নরেশবাবু এখন হালদার মশাইকে খুঁজে পাবে না। ভবানীপুরে মিসেস রায়ের বাড়ির কাছাকাছি কোথাও এখন তিনি সন্ন্যাসী সেজে বসে আছেন। ষষ্ঠী এসে বলল, বাবা মশাই, ছাদের বাগানে আর জল লাগবে না, কাল সন্ধ্যার বৃষ্টিতেই সব চাঙ্গা হয়ে গেছে। ক্যাকটাসগুলো আজ রোদ্দুরে বের করেছিলি তো? হ্যাঁ, বৃষ্টি বাদলা আর হবে না, আকাশে মেঘ নেই, তাই ফাঁকা জায়গায় থাকুক ওগুলো। বাহ, এতদিনে মালি হওয়ার পথে এক পা এগিয়েছিস। আরে, সেই অর্কিডটা ঝিমিয়ে পড়েনি তো? বুঝেছিস কোনটার কথা বলছি? হ্যাঁ বাবা মশাই, গত সপ্তাহে যেটা এক বাবু মশাই দিয়ে গেছেন সেটা তো, ওটা বেশ চাঙ্গা হয়েছে আগে। তাহলে এবার তুই টিভি দেখে চাঙ্গা হবি তো কেটে পড়। ষষ্ঠীচরণ হাসি মুখে ভিতরে গিয়ে ঢুকলো। একটু পরে কর্নেল বললেন, জয়ন্ত, ষষ্ঠীটার প্রশংসা করা ঠিক হলো না, আলোগুলো জেলে দিয়ে গেল না, দেখেছ? আমি উঠে গিয়ে আলো জেলে দিলুম। ঘরে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠেছিল। জানালায় পর্দা থাকায় বাইরের আলো দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে একজন শীর্ণকায় ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার চেহারায় বিষাদের ছাপ গাঢ়। কপাল, নাক ও চোখের ছাদে আবছা চন্দ্রকোনার মুখের আদল লক্ষ্য করলুম। আমার চোখের ভুলও হতেও পারে। তিনি করজোরে নমস্কার করে আস্তে সোফায় বসলেন। নমস্কার। তারপর ভাঙা গলায় বললেন, আমি শচীন্দ্রনাথ মজুমদার, আমার মেয়ে। কর্নেল তাকে থামিয়ে বললেন, বুঝেছি। রমেনবাবু পুলিশ ইন্সপেক্টর ছিলেন, তিনি আপনার কেমন দাদা হন? স্যার, উনি আমার পিস্তুত দাদা। রমেনদাই বললেন, কর্নেল সাহেবকে গিয়ে ধরো, পুলিশের কাজ রুটিন মাফিক চলবে, গড়িমসি হবে।
তাছাড়া আজ বিকেলে চন্দ্রকোনার বিছানার তলায় একখানা চিঠি পেয়ে রমেনদার কাছে গিয়েছিলাম। মাথা মুন্ডু কিছু বোঝা যায় না। উনি চিঠিটা আপনাকে দেখাতে পরামর্শ দিলেন, তারপর আপনাকে ফোন করেছিল। কর্নেল হাত বাড়িয়ে বললেন, কই চিঠিটা দিন। শচীনবাবু পাঞ্জাবির বুক পকেট থেকে একটা খাম বের করে তাকে দিলেন। লক্ষ্য করলাম খামটা ডাকে পাঠানো হয়েছিল। মুখটা যেন তাড়াহুড়ো করে ছিঁড়েছিল চন্দ্রকোনা। কর্নেল তার অভ্যাস মতো টেবিল ল্যাম্প জেলে ড্রয়ার থেকে আতস কাচ বের করলেন। তারপর চিঠিটা বের করে ভাঁজ খুলে টেবিলে রাখলেন। আতস কাচের সাহায্যে তিনি চিঠিটা পড়ার পর বললেন, হ্যাঁ, চিঠিটা বুঝতে পারা যাচ্ছে না, এটা আমার কাছে থাক, আশা করি শিগগির বুঝতে পারবো। ষষ্ঠীকে কিছু বলতে হয় না। কর্নেলের ঘরে কেউ এলে সে তার জন্য কফি দিয়ে যায়। শচীনবাবু একটু ইতস্তত করে বললেন, কিছু খেতে ইচ্ছে করছে না কর্নেল সাহেব। বুঝতে পারছি না কার কি ক্ষতি করেছিলুম যে আমার মেয়েকে খুন করে আমাকে পথে বসিয়ে দিল। যা ঘটবার তা ঘটে গেছে, এখন খুনিকে ধরাটাই আসল কাজ। সেই কাজে আপনারও সাহায্য চাই। আপনি কফি খান শচীনবাবু, কফি খেলে নার্ভ চাঙ্গা হয়। শচীনবাবু অগত্যা কফির পেয়ালা তুলে চুমুক দিতে থাকলেন। আমি নিজের পরিচয় দেব ভাবছিলাম, কারণ চন্দ্রকোনা আমাদের পত্রিকার অফিসে চাকরি করত এবং তাকে আমি কাল সন্ধ্যায় বৃষ্টির সময় যেন জমের দরে পৌঁছে দিয়েছিল। কিন্তু কর্নেল আমার দিকে চোখ কটমটিয়ে একবার তাকাতেই বুঝলুম আমাকে চুপ করে থাকতে হবে। শচীনবাবু কফি খেতে খেতে বললেন, ইদানিং চন্দ্রকোনা কেন যেন মন মারা হয়ে থাকতো। কথাবার্তা বলতো খুব কম। ওর মা জিজ্ঞেস করতো শরীর খারাপ নাকি। চন্দ্রকোনা বলতো, শরীর খারাপ কেন হবে? কোথায় আপনার মেয়ে চাকরি করতো আপনারা নিশ্চয়ই জানতেন। আগে হ্যাঁ, খবরের কাগজের বিজ্ঞাপন সেকশনে চাকরি পেয়েছিল। মাইনে করে ভালোই পেত। এছাড়া সে আর কিছু করতো কিনা জানেন? থিয়েটারে অভিনয় করত। আর কিছু? ও হ্যাঁ, ফিল্মে অ্যাক্টিং শিখতে যেত। অফিস থেকে বেরিয়ে যেত পার্ক স্ট্রিটে অজন্তা স্টুডিওতে। ওরা ফিল্মে অ্যাক্টিং শেখায়, তারপর তারা ফিল্মে নাম্বার চান্স করে দেয়। সেখান থেকে রাত 9টার মধ্যে বাড়ি ফিরত। প্রয়াত এমপি শুভব্রত রায়ের ছেলে টিটোর সঙ্গে আপনার মেয়ের মেলামেশা ছিল, তা নিশ্চয়ই আপনি জানেন। শচীনবাবু একটু চমকে উঠেছিলেন যেন। বললেন, আপনি কি করে একথা জানলেন স্যার? প্লিজ আমার প্রশ্নের সঠিক উত্তর দিন। হ্যাঁ, মেলামেশা ছিল। তবে টিটোর মা নাকি বলতো আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে কখনো দেবে না। আমরাও তাই বলতাম। পাড়ার ক্লাবে থিয়েটার করতো, নানা রকম ফাংশন করতো। চন্দ্রকোনা গান গাইতো। ছোটবেলা থেকে নিজে নিজে নাচও শিখেছিল। তো মেলামেশার কথা বলছেন? আজকালকার মেয়ে স্যার, বাংলা অনার্স নিয়ে বিএ পাস করেছিল, আর পড়াতে পারলাম না। ওরও পড়ার চেষ্টা ছিল না, ফিল্মের লাইনে যাওয়ার খুব ইচ্ছে ছিল। টিটো কেমন ছেলে বলে আপনি মনে করেন? বড় লোকের একমাত্র ছেলে, বখাটে বজ্জাত। পাড়ার গুন্ডাগুলোর সঙ্গেও ওর খুব ভাব। খুলেই বলছি স্যার, বাবা পলিটিক্যাল লিডার ছিলেন, তার পোষা গুন্ডা মস্তানদের দল এখনো আছে। টিটোকে তারা খুব মানে। তবে ছেলেটার একটা গুণ অস্বীকার করব না, কারো আপদে বিপদে মাথার কাছে গিয়ে দাঁড়াতো। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, আপনি কি জানেন টিটো পার্ক স্ট্রিটে অজন্তা স্টুডিওতে যেত, মানে আপনার মেয়ের মতো ফিল্মের অ্যাক্টিং শিখতে? শচীনবাবু অবাক হয়ে বললেন, তা তো জানি না। এবার একটা কথা জিজ্ঞেস করছি, আপনার মেয়েটিকে টিটো খুন করেছে বলে কি আপনি মনে করেন? শচীনবাবু কর্নেলের দিকে কেমন চোখে তাকিয়ে থাকার পর মাথা নাড়লেন। ভাববেন না, আমার মেয়ের সঙ্গে টিটোর ভাব ভালোবাসা ছিল। সে আমার মেয়েকে কেন খুন করবে? তাহলে আপনার মেয়েকে কে খুন করেছে বলে আপনি মনে করেন? জানি না স্যার। প্রথমে পুলিশ বলেছিল চন্দ্রকোনাকে লম্পট বজ্জাতরা তুলে নিয়ে গিয়ে, মানে আজকাল যা প্রায়ই ঘটছে। রেপ? আগে কিন্তু বিকেলে লালবাজারে চিঠি লিখে
রমেনদা এক অফিসারের কাছে পাঠিয়েছিল। তিনি বললেন ডাক্তারি রিপোর্টে সেরকম কিছু বলা হয়নি। আমার মেয়েকে কেউ গলা টিপে মেরে ফেলেছে। এই শুনে অবাক লেগেছে স্যার। নিয়োগী সাহেব বললেন আমার মেয়ে নিশ্চয়ই কারো গোপন কোনো সাংঘাতিক ব্যাপার জানতো বা প্রমাণ তার হাতে ছিল, তাই তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে চিরকালের মতো চুপ করিয়ে দিয়েছে। বুঝলুম। চন্দ্রকোনার পিঠে লাল কার্পেটের ফাইবার পাওয়ার খবর গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগী সাহেব জানেন না। জানলে বলতেন স্টুডিওতেই চন্দ্রকোনাকে খুন করা হয়েছে। কর্নেল ঘড়ি দেখে বললেন, ঠিক আছে শচীনবাবু, আশা করছি শিগগির আপনার মেয়ের খুনিকে ধরিয়ে দিতে পারবো। এই চিঠিটা এনে আপনি আমাকে এগিয়ে দিয়েছেন। আচ্ছা, রমেনবাবুকে বলবেন আমাকে উনি সম্ভব হলে যেন ফোন করেন। নমস্কার। শচীনবাবু অবাক হয়ে তাকিয়েছিলেন। নমস্কার করে তিনি বেরিয়ে গেলেন। বললুম, চিঠিটা পড়ে সত্যি কিছু বুঝতে পারলেন না? কর্নেল একটু হেসে বললেন, শুনলে তো, চিঠিটা আমাকে এগিয়ে দিয়েছে। চিঠিটা আমাকে দেখাবেন বস? দেখাচ্ছি। কিন্তু তোমার ভালো লাগা মেয়ে চন্দ্রকোনায় একই অফিসে কাজ করত এবং তাকে তুমি পার্ক স্ট্রিটে কাল বৃষ্টির মধ্যে পৌঁছে দিয়েছিলে। এইসব বলার জন্য উসখুস করছিলে। তোমার বোঝা উচিত ছিল মানুষ অনেক সময় নিজেই জানে না সে কি করছে। শচীনবাবুর যা মানসিক অবস্থা, তাতে তিনি যে হঠাৎ ভায়োলেন্ট হয়ে তোমার গলা টিপে ধরতেন না, এর কোনো গ্যারান্টি নেই। বলে কর্নেল আমাকে খামে ভরা চিঠিটা দিলেন। সবে চিঠি খুলেছি, ডোরবেল বাজল। কর্নেল হাঁকলেন, রোস্টি। আমি চিঠিটা খামে ঢুকিয়ে বুক পকেটে লুকিয়ে ফেললুম। একটু পরে গোয়েন্দা সাব ইন্সপেক্টর নরেশ ধর ঢুকে ধপাস করে সোফায় বসে বললেন, বুদ্ধিশুদ্ধি একেবারে গুলিয়ে গেছে। বলছি আগে কফি খাবো। ও হে ষষ্ঠীচরণ, কফির কথা বলেই ঢুকেছি, দেরি নয়, ভালা শুকনো কাঠ। জেরা করতে করতে নিজেই জেরবার। হ্যাঁ, ডেঞ্জারাস মহিলা কর্নেল সাহেব। বলছি আগে কফি খাই। কফি পানের পর নরেশবাবু বললেন, আগে আপনার কাছে ছুটে আসার কারণ বলি। DCDD-1 লাহিড়ী সাহেব টেলিফোনে আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আপনার সঙ্গে শিগগির দেখা করে যেন জেনে নি পঞ্চগড়ে জুয়েলার রাজকুমার সিংহের সঙ্গে আজ হোটেল কন্টিনেন্টালে ঠিক কী কারণে আপনি দেখা করতে গিয়েছিলেন। কি আশ্চর্য! হোটেলের 1003 নাম্বার সুইটে অকুস্থলে থাকার সময় আমি তো সব কথা আপনাদের জানিয়েছি। নরেশবাবু হাসলেন। আপনি শুধু মিসেস স্বাগতা রায়ের ছেলের খোঁজে গিয়েছিলেন, ও কথা লাহিড়ী সাহেব সম্ভবত বিশ্বাস করেননি। হ্যাঁ, হালদার মশাইয়ের কথাও লাহিড়ী সাহেব জানেন। মিসেস রায় তাকে সব কথা খুলে বলেছেন। তবু লাহিড়ী সাহেবের মনে খটকা বেঁধেছে। তারপর আমার মনেও সেই খটকা ঢুকে পড়েছে। কর্নেল হাসলেন। মোটেও কিছু লুকোয়নি নরেশবাবু। টিটোকে হালদার মশাই ছাড়া মিসেস রায়ের জানাশোনা এক ভদ্রলোক ওই হোটেলে দেখেছিলেন। মিসেস রায় আমার কাছে আসবার পর আমি ব্যাপারটার সত্যি মিথ্যা যাচাই করতে গিয়েছিলাম মাত্র, কিন্তু সুইটে ফোন করে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না দেখে আমার সন্দেহ হয়েছিল। লাহিড়ী সাহেবের ধারণা আপনি রাজকুমার সিংহের সঙ্গে পরিচিত। পঞ্চগড়ের ওদিকে পাহাড় জঙ্গল আছে, বিরল প্রজাতির পাখি প্রজাপতি বা অর্কিডের খোঁজে আপনি সেখানে গিয়েও থাকতে পারেন। তাই আপনি রাজকুমার সিংহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ধরা যাক তাই ঠিক। তারপর তাকে না পেয়ে তার ডেড বডি আবিষ্কার করেছিলাম। নরেশবাবু মিটিমিটি হেসে বললেন, এবার মোক্ষম কথা বলি। বলুন। হোটেলের যে লোকটা ডুপ্লিকেট চাবি নিয়ে গিয়েছিল 1003 নাম্বার সুইট খোলার পর সে ভেতরে ঢুকেছিল। আপনি কিছুক্ষণ পরে লেডিস বেডরুমে ঢুকেছিলেন। তখন সে পার্টিশনের ফাঁক দিয়ে দেখেছে আপনি হেঁট হয়ে কি কুড়িয়ে নিয়ে পকেটে ঢুকিয়েছিলেন। হ্যাঁ, ওয়েস্ট পেপার বাস্কেটে সন্দেহজনক কিছু আছে ভেবে একটু ঝুঁকে দেখেছিল। একটা দলা পাকানো ক্যাশ মেমো কুড়িয়ে দেখার পর সেটা ফেলে দিয়েছিল, পকেটে ঢোকায়নি। লোকটা ভুল দেখেছিল। আমি বললাম, আবার হোটেলে গিয়েও আপনাদের জেরা চলছে নাকি? নরেশবাবু বললেন, কলকাতা জুড়ে তোলপাড় চলছে।
হোটেল কন্টিনেন্টালের মালিকদের ক্ষমতার প্রভাব কতখানি তা নিশ্চয়ই বোঝেন। আপনি সাংবাদিক, আপনার চেয়ে আর কে বেশি বুঝবে জয়ন্তবাবু? কর্নেল নিভে যাওয়া চুরুটটা লাইটার জেলে ধরালেন, তারপর বললেন, নরেশবাবু, মিসেস অগ্রওয়ালকে জেরা করে শেষ পর্যন্ত রাজকুমার সিংহকে খুনের মোটিভ জানতেও পারেন, কিন্তু মূল পয়েন্টটা হলো খুনিকে পাকড়াও করা। নরেশবাবু হতাশার ভঙ্গিতে বললেন, সে কি এখনো কলকাতা শহরে আছে বলে মনে করেন? আপনারা নিশ্চয়ই হাওড়া শিয়ালদা রেল স্টেশনে লোক রেখেছেন। রাখলে কি হবে? তাকে তো এখনো আমরা চিনিই না, তার ছবিও দেখিনি। মিসেস অগ্রওয়ালকে এখনই তার মডেলিং স্কুলে নিয়ে আসুন। তারপর আমি এই হত্যা রহস্যের পিছনে একটা প্ল্যান খুঁজে পেয়েছি, সেই প্ল্যানের কথা যথাসময়ে জানাবো। আপনারা মিসেস অগ্রওয়ালকে পার্ক স্ট্রিটে তার মডেলিং স্কুলে এনে টিচারদের নাম ঠিকানা জানবার জন্য চাপ দিন। স্টুডিওতে তাদের ছবিও পেয়ে যাবেন, না পাওয়ার কারণ নেই, কারণ টিচাররা নিজেরাই মডেল। কি মনে হয় নরেশবাবু, নিজে মডেল না হতে পারলে কেউ অপরকে কি শেখাবে? নরেশবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক, একেবারে খাঁটি কথা বলেছেন কর্নেল সাহেব, কিন্তু আপনি কি মনে করেন কোনো মডেলই খুনি? অরিজিৎ আমাকে জানিয়েছে চন্দ্রকোনার পিছন দিকে লাল রঙের ফাইবার দেখা গেছে, ওটা লাল কার্পেটের ফাইবার। অজন্তাতে গিয়ে বাড়িটার 3 তলা লাল কার্পেট বিছানো ঘর আছে কিনা দেখুন। অরিজিতের খাতিরে দুটো ভাইটাল সূত্র দিল, কারণ আমি চাই আজ রাতেই খুনি ধরা পড়ুক। নরেশবাবু দরজার কাছে ঘুরে দাঁড়ালেন, মুখে সেই মিটিমিটি হাসি, বললেন, তার মানে খুনি একজনই? হ্যাঁ। বলে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। নরেশবাবু বেরিয়ে যাওয়ার পর এবার পকেট থেকে সেই খামটা বের করলুম, ডাককে পাঠানো চিঠি। চিঠিটা বের করে পড়লুম। লেখা আছে, চন্দ্রকোনা, তুমি 4 দিন এলে না, অসুখ নাকি? তোমার অফিসে ফোন করেও পাইনি। বড় পার্টি পেয়ে গেছি, 29শে মার্চ শনিবার সন্ধ্যার পর পার্টি আসবে, তুমি তাদের সঙ্গে গল্প করবে। টিটোরও এই সুযোগটা নিতে আপত্তি নেই, সে তোমাকে সব খুলে বলবে। তুমি পার্টিকে ছবি তোলার গল্প বলবে, তারপর আমরা ঢুকলেই তুমি 4 তলে চলে যাবে। তোমার ওই দিন থাকা খুব দরকার, কারণ পার্টিকে তুমি গল্প করে সময় কাটাতে সাহায্য করবে। টাকার প্রশ্ন পড়ে, ছবির গল্প রেডি, লোকেশন ঠিক করা আছে। এই প্ল্যানে তোমার সাহায্য জরুরি, কারণ একমাত্র তুমি মিষ্টি কথায় কাজ আদায় করার ব্যাপারে অভিজ্ঞ। যেন অবশ্য ওই দিন 5টার মধ্যে তোমার আসা চাই। ইতি। চিঠিটা পড়ে বললুম, না বোঝার কি আছে, সুমন দাশগুপ্তের চিঠি, কিন্তু সে চিঠি না লিখে টিটোকে দিয়ে এইসব কথা চন্দ্রকোনাকে শোনাতে পারত। চিঠিটা ডাকে দেওয়া হয়েছিল 23শে মার্চ, পোস্ট অফিসের কারবার। চন্দ্রকোনা চিঠিটা পেয়েছিল 29শে মার্চ সকালে, খামের উপর ডেট স্ট্যাম্প স্পষ্ট। কিন্তু টিটোকে কি সুমন তার প্ল্যানের কথা বলেনি? সম্ভবত 29শে মার্চ বিকেলে টিটোকে সে বলেছিল কিছু। আমার ধারণা প্রকৃতপক্ষে কি ঘটবে তা খুলে বলেনি। চন্দ্রকোনাকে চিঠিতে যেভাবে বলেছিল, টিটোকেও হয়তো সেইভাবেই বলেছিল। অবশ্য আমি নিশ্চিত হতে পারছি না, কারণ সেই সন্ধ্যায় যা ঘটেছিল তা দেখার পর টিটো কি চন্দ্রকোনাকে রক্ষার জন্য লড়তো না? টিটোকে হয়তো সুমন কোনো ছলে হোটেলে পাঠিয়ে দিয়েছিল। কর্নেল হাসলেন, নিছক জল্পনা করে লাভ নেই জয়ন্ত। কাউন্টডাউন আমি শুরু করেছি 100 থেকে 0 পর্যন্ত। টুয়ার্ডস দ্য জিরো। এবার ড্যাম রাইট। আগাথা ক্রিস্টির এই নামে লেখা এক অসাধারণ গোয়েন্দা উপন্যাস আছে। টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, বলছি। বলুন হালদার মশাই। বাহ, অসাধারণ খবর। তা আপনি কি এখনো ছদ্মবেশে আছেন? তাই বলুন, ঠিকই চলে আসুন, আমি যথাস্থানে খবর পাঠাচ্ছি। রিসিভার রেখে কর্নেল ঘড়ি দেখলেন, হাসতে হাসতে বললুম, হালদার মশাই অসাধারণ খবর দিলেও তা জানতে চাইছি না, কারণ উনি সশরীরে কিছুক্ষণের মধ্যেই এখানে আবির্ভূত হচ্ছেন। কর্নেল বললেন, ঠাকুর ঘরে কলা খেও না জয়ন্ত,
তুমি খবরটা জানার জন্য ছটফট করছো। খবরটা তোমাকে জানাতে আপত্তি নেই। টিটো তাদের বাড়ির পিছন দিকে বাউন্ডারি ওয়াল ডিঙিয়ে বাড়ি ঢুকেছে। সন্ন্যাসী বেশে কাছেই একটা বটতলায় বসেছিলেন হালদার মশাই। বটগাছের আড়ালে দাঁড়িয়ে অন্ধকারে পোশাক বদলে নিয়েছেন। তারপর বড় রাস্তায় একটা ঔষধের দোকান থেকে ফোন করেছেন। রবিবারেও কিছু ঔষধের দোকান খোলা থাকে বলে কর্নেল টেলিফোনের রিসিভার তুলে তার নোট বই দেখে ডায়াল করতে থাকলেন। বুঝতে পারলুম DCDD-1 লাহিড়ী সাহেবের মোবাইল নাম্বারে ফোন করছেন। একটু পরে সারা পেয়ে কর্নেল বললেন, অরিজিৎ, না, নরেশবাবুকে পাঠানোর জন্য তোমাকে বকবো বলে ফোন করিনি। দিস ইজ আর্জেন্ট। অবশ্যই, তা শোনো, এখনই একটুও দেরি না করে ভবানীপুরে মিসেস স্বাগতারের বাড়ি ফোর্স দিয়ে ঘিরে ফেলা দরকার। আমার হাতে খবর আছে, আধ ঘন্টা আগে বাণীব্রত ওরফে টিটু পাঁচিল ডিঙিয়ে বাড়ি ঢুকেছে। আমি এখনই বেরোচ্ছি, শুধু একজনের প্রতীক্ষায় আছি। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। যাই হোক, তুমিও যাবে। মিস্টার নিয়োগীকে কিছু না জানানো উচিত। উনি মিসেস অগ্রওয়ালকে নিয়েই থাকুন। নরেশবাবু রিং করে আমার কথা জানিয়েছেন। বাহ, ছাড়ছি। তোমরা এখনই অপারেশন স্টার্ট করো। রিসিভার রেখে কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই এসে পৌঁছলেন। তখন 7:30 বেজে গেছে। তিনি সোফায় বসেই বললেন, কর্নেল স্যার, আমার ক্লায়েন্টের পোলারে অ্যারেস্ট করার ব্যবস্থা কি করছেন? কর্নেল বললেন, হ্যাঁ, আমরা আপনার অপেক্ষা করছিলাম, এখনই বেরোবো। আপনি কি কফি খাবেন? না, পোশাক বদলাইয়া রাস্তার একধারে 2 ভার চা খাইয়া লইছি। তাহলে উঠে পড়া যাক। গাড়িতে যেতে যেতে আপনার কাছে ডিটেলস শুনে নেব। চলুন। কিছুক্ষণ পরে নিচে নেমে আমার গাড়ির ব্যাক সিটে কর্নেল ও হালদার মশাই উঠে বসলেন। কর্নেল বললেন, জয়ন্ত, চৌরঙ্গি হয়ে সোজা চলো। হাজরার মোড় পেরিয়ে গিয়ে আমি রাস্তা দেখিয়ে দেবো। গলি রাস্তার শর্টকাটে দেবেন রায় রোডে পৌঁছতে হবে। পিছনে কর্নেল ও হালদার মশাইয়ের কথাবার্তা কানে আসছিল। হাজরা রোডের মোড় পেরিয়ে গিয়ে কর্নেল ডান দিকে এক রাস্তায় ঢুকতে বললেন। তারপর গলি রাস্তায় কর্নেলের নির্দেশে রোবটের মতো ড্রাইভ করছিল। ততক্ষণে জেনে গেছি, টিটো যখন বাড়ির পিছনে নির্জন গলিতে এসে বাউন্ডারি পাঁচিলে উঠছিল, তখন তার কাঁধে একটা ব্যাগ এবং হাতে একটা ব্রিফকেস ছিল। হোটেল কন্টিনেন্টাল থেকে বেরোনোর সময়ও তার হাতে ব্রিফকেস থাকার কথা শুনেছিলাম। ব্যাগে হয়তো তার পোশাক আশাক থাকতে পারে, কিন্তু ব্রিফকেসে কি আছে তা নিয়ে কর্নেল ও হালদার মশাইয়ের জল্পনা কানে এসেছিল। কর্নেলের মুখে বারবার প্ল্যান শব্দও শুনতে পেয়েছিলাম। সেই প্ল্যান চৈতালি আর সুখেনকে ছবি তোলার ফাঁদে ফেলে চৈতালির গা ভরা গয়না কেড়ে নেওয়ার প্ল্যান কিনা তা নিয়েই 2 ধুরন্ধর রহস্যভেদীর আলোচনা কানে এসেছিল। এই সঙ্গে সুদা অর্থাৎ সুমন দাশগুপ্তের চন্দ্রকোনা মজুমদারকে লেখা চিঠি থেকে প্ল্যান শব্দটার একটা ব্যাখ্যা মেলে। কিন্তু বুঝতে পারছিলাম না সুমন কেন টিটোকে এড়িয়ে চন্দ্রকোনাকে ডাককে চিঠি পাঠিয়েছিল। চিঠিতে সে লিখেছে, টিটো সব জানে। টিটো কি এমন সাংঘাতিক প্ল্যানের কথা সত্যিই জানতো? আঁকাবাঁকা ঘিঞ্জি গলি এবার মোটামুটি একটা চওড়া রাস্তায় গিয়ে মিশেছে। কর্নেল পিছন থেকে বললেন, এটাই দেবেন রায় রোড। পিছনে গোয়েন্দা প্রভাত তাকে জিজ্ঞেস করলেন, আপনি কেমনে চিনলেন কর্নেল স্যার? কর্নেলকে বলতে শুনলুম, এই রাস্তায় আমার এক বন্ধু ক্যাপ্টেন মোহিত ব্যানার্জির বাড়িতে একসময় প্রায়ই আসতো। ওর একটা ফার্ম হাউস ডায়মন্ড হারবার রোডের ধারে। ওর মৃত্যুর পর আর আসিনি। ওর ফার্ম হাউসে কত সুন্দর রাত্রি কাটিয়েছি। কিছু দূর এগিয়ে গিয়ে ডাইনের ছোট্ট পার্ক পেরিয়ে রাস্তাটা বাঁ দিকে ঘুরে গেছে। বাঁকের পর 2টো পুলিশ ভ্যান দেখতে পেল। হালদার মশাই বললেন, আয়া পড়ছি, ওই দেখেন বাড়ির গেট, সামনে পুলিশ খাড়াইয়া আছে দেখি। কর্নেল বললেন, অরিজিতের সাদা অ্যাম্বাসাডার গেটের ভিতর দেখা যাচ্ছে। বাইরে আর 2টো পুলিশ ভ্যান এবং 2টো লাল রঙের জিপ গাড়ি দেখতে পেলুম। রাস্তাটা একেবারে জনহীন কেন বুঝলুম না। গেটের পাশে আমাকে গাড়ি রাখতে বলে কর্নেল বেরোলেন। তাকে দেখে গেটের কাছে একজন পুলিশ অফিসার স্যালুট ঠুকলেন। কর্নেলের পিছনে হালদার মশাই গেটে ঢুকে আমার জন্য অপেক্ষা করছিলেন।
গাড়ি লক করে তারপর আমি ওদের কাছে গেলুম। সেই পুলিশ অফিসার আমাদের নিয়ে চললেন। পোর্টিকের তলায় এক সাদা মারুতি দেখেই হালদার মশাই বললেন, অগো সেই গাড়িটা না, এটা মিসেস রায়ের গাড়ি। কিন্তু গাড়ি এখানে কেন? গ্যারেজ ঘরে থাকবার কথা। পুলিশ অফিসার বললেন, ম্যাডাম ছেলেকে নিয়ে বেরোনোর সময় আমরা এসে পড়েছিলাম। কর্নেল বললেন, অরিজিৎ দেরি করে না, অন্য কেউ হলে গড়িমসি করতেন, ততক্ষণে ছেলেকে নিয়ে মিসেস রায় উধাও হয়ে যেতেন। পোর্টিকের নিচে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে অর্ধবৃত্তাকার বারান্দায় উঠল। বারান্দায় রেলিংয়ে ঘেরা, অনেকগুলো টবে সাজানো নানা জাতের সুদৃশ্য গুল্ম ও ক্যাকটাস আছে রেলিংয়ের পাশে। তার মধ্যে বেমানান কয়েকজন সশস্ত্র কনস্টেবল এবং বেটন হাতে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। কর্নেল ঘরে ঢুকে গেলেন। তার পিছনে হালদার মশাই ও আমি ঢুকলুম। প্রশস্ত এক হলঘর। বনেদি অভিজাত বাড়িতে কর্নেলের সঙ্গগুণে এমন ঘর অনেক দেখেছি। অরিজিৎ লাহিড়ী একেবারে উর্দি পরে এখানে হানা দিয়েছেন। এই প্রথম তাকে উর্দি পরা অবস্থায় দেখলুম। অন্য অন্য সময়ে প্যান্ট শার্ট বা প্যান্ট স্পোর্টিং গেঞ্জি পরা অবস্থায় তাকে দেখেছি। এখন তাকে দূরের মানুষ মনে হচ্ছিল। কর্নেলকে দেখেই তিনি উঠে দাঁড়িয়ে সাহসে বললেন, হ্যালো বস, ওয়েলকাম। ঘরের ভিতরের দরজায় পর্দার সামনে দুজন পুলিশ অফিসার পুতুলের মতো দাঁড়িয়ে আছেন। তাদের কাছাকাছি এক গদিয়াটা চেয়ারে বসে আছেন মিসেস স্বাগতা রায়। তার মুখে সেই কোমলতা নেই, পাষাণ পাথর যক্ষীর মূর্তি যেন। তার বাঁদিকে একটা চেয়ারে এক যুবক বসে আছে। হালদার মশাই আমাকে আঙুলের খোঁচা না দিলেও আমি চিনতে পেরেছিলাম, সে বাণীব্রত রায় ওরফে টিটো। তার পেছনে বেটন হাতে দুজন সাদা পোশাকের পুলিশ দাঁড়িয়ে আছে। অরিজিৎ লাহিড়ীর পাশে কর্নেল বসে বললেন, ওই সেই ব্রিফকেস আর ব্যাগ। মিস্টার হালদার, আপনি তো বটতলা থেকে এই দুটো নিয়েই শ্রীমান টিটোকে পাঁচিল ডিঙিয়ে বাড়ি ঢুকতে দেখেছিলেন। হালদার মশাই আসতে বললেন, হ, ওই দুইখানি বটে। মিসেস রায় ঠোঁট কামড়ে ধরেছিলেন। একটু পরে বললেন, পুলিশকে যা বলার সব বলেছি, আর আমার কিছু বলার নেই। কর্নেল বললেন, অরিজিৎ, ব্রিফকেসে কত টাকা আছে গুনে দেখেছো কি? অরিজিৎ লাহিড়ী বললেন, হ্যাঁ, মিসেস রায়ের সামনেই গুনেছি, 5 লাখ টাকা আছে। টিটো বলেছে টাকাটা বিহারের পঞ্চগড়ের জুয়েলার রাজকুমার সিংহের। কর্নেল হাসলেন, ঠিক বলেছে টিটো। আমি আপনার অল টিটোর প্রশংসাই করব, কারণ সে রাজকুমার বাবু, অর্থাৎ তার বনোয়ারি মামার। মিসেস রায় বাধা দিয়ে বললেন, বনোয়ারি আমার ভাই নয়, তার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই। আহা, তাই বলে কি কাউকে মামা বলা যায় না? তো যা বলছিল, টিটো বুদ্ধিমানের মতো তার বনোয়ারি মামার টাকা ভর্তি ব্রিফকেসটা হাতিয়ে নিয়েছিল। কিন্তু কিভাবে নিয়েছিল তা টিটোর মুখে শুনতে চাই। টিটো, তুমি সব খুলে বলো। টিটো মুখ নামিয়ে গলার ভিতরে বলল, খুলে তো বলেছি পুলিশকে, আপনি আবার কি? তোমাকে খুঁজে বের করবার জন্য তোমার মা আমার সাহায্য চেয়েছিলেন। মিসেস রায় বললেন, উনি কর্নেল নীলাদ্রি সরকার। টিটো একটু পরে কেসে গলা ঝেড়ে বলল, বনোয়ারি মামাকে ওরা খুন করবে আগে তা বুঝতে পারিনি। ভেবেছিলুম গয়নাগুলো বেচে টাকা নেবে, কিন্তু ভোরবেলা হোটেল থেকে বেরিয়ে পার্ক স্ট্রিটে মুনলাইট বারের পাশে পুলিশের গাড়ি দেখে মিসেস অগ্রওয়াল গাড়ি ঘুরিয়ে নিয়ে চললেন। আমি তখনও জানি না চন্দ্রকণাকে শুয়োরের বাচ্চারা খুন করেছে। আমি তো তখন 4 তলায় বসেছিলুম। বুঝেছি, আজ ভোরের কথা বলো। মিসেস অগ্রওয়াল বললেন, মেয়েটা পুলিশকে জানিয়েছে। চিত্রা বলল সুমনদার সঙ্গে পরামর্শ করতে হবে। বনোয়ারি মামা তো অত কিছু জানেন না, ওকে টেলিফোন করে শুধু জানিয়েছিলুম কয়েক লাখ টাকা চোরাই জুয়েলারি বেচবে আমার চেনা জানা এক লোক। বনোয়ারি মামা চোরাই মাল কিনতেন, আমি আগে থেকে জানতাম। সুমনদাই হোটেলে 4 জনের থাকার মতো সুইট ভাড়া করতে বলেছিল বনোয়ারি মামাকে। পার্টি হোটেলে চোরাই মাল নিয়ে যাবে, তো আজ সোজা বেলেঘাটায় সুমনদার বাড়ি গেলুম। সে বাড়িতে ছিল না, তাই আবার হোটেলে ফিরে এলুম। তখন 9টা বাজে। হোটেলে ঢোকার সময় চিত্রাকে তোমার সুমনদার লোক একটা চিঠি দিয়েছিল, তা কি লক্ষ্য করেছিলে? না, আমি বনোয়ারি মামার পিছনে ছিলাম।
মিসেস অগ্রওয়াল আর চিত্রা আসছিল আমাদের পিছনে। সুইটে ফিরে বনোয়ারি মামা ব্রেকফাস্টের অর্ডার দিলেন। 15-20 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট এসে গেল। ব্রেকফাস্ট শেষ করার পর বনোয়ারি মামা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তখনই চিত্রা বলল, সর্বনাশ, ভদ্রলোক হার্ট ফেল করলেন নাকি? আমি বনোয়ারি মামার টাকা ভর্তি ব্রিফকেসটা তখনই হাতে নিয়েছিলাম। ভেবেছিলাম সত্যি ওর হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু চিত্রা ব্যস্তভাবে বলল, ভদ্রলোক মারা গেলে আমরাই দায়ী হব। 1000টা কৈফিয়ত দিতে হবে পুলিশকে। কেটে পড়াই ভালো। তারপর তোমরা কোথায় গেলে? মিসেস অগ্রওয়ালের বাড়ি। কিন্তু বাড়ির কাছে গিয়ে আমার সন্দেহ হলো, চিত্রা সুমনের পরামর্শে বনোয়ারি মামাকে সাংঘাতিক কোনো ওষুধ খাইয়ে দেয়নি তো? ব্রেকফাস্টের সময় সে সুযোগ চিত্রার ছিল। আমি আর বনোয়ারি মামা বেসিনে হাত ধুতে গিয়েছিলাম। তখন নিশ্চয়ই চিত্রা কিছু মিশিয়ে দিয়েছে খাবারে বা জলের গ্লাসে। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে একটা খালি ট্যাক্সি ধরে চলে গেলাম টালিগঞ্জে। ওখানে আমার মাসিমার বাড়ি। সন্ধ্যার পর সেখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির গেটের কাছে কয়েকজন অচেনা লোক দেখে সন্দেহ হলো। পুলিশ নয় তো, সাদা পোশাকে হয়তো নজর রেখেছে। কারণ হোটেলে বনোয়ারি মামাকে বিষ খাইয়ে মেরেছে চিত্রা। তাই গলি দিয়ে ঘুরে পাঁচিল বেয়ে বাড়িতে ঢুকেছিলাম। কর্নেল বললেন, তুমি তো জানো মরার উপর খাড়ার ঘা মেরেছে তোমার সুমনদা। টিটো ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ওই পুলিশ অফিসারের কাছে শুনলুম চন্দ্রকণাকে খুন করার কথা মায়ের কাছে শুনেছিল। সুমন দাশগুপ্ত তোমাকে যা প্ল্যানের কথা বলেছিল সেটা কি প্ল্যান? সুমনদা বলেছিল 29শে মার্চ শনিবার সন্ধ্যায় দুটো লোক চোরাই মাল বেচতে আসবে। তাদের 3 তলায় বসিয়ে রেখে বনোয়ারি মামাকে খবর দিতে হবে। সেই টাকায় সুমনদা একটা ফিল্ম করবে। কিছু টাকা মিসেস অগ্রওয়াল দেবেন। ভদ্রমহিলা একসময় ফিল্ম স্টার ছিলেন। বাকি টাকা ডিস্ট্রিবিউটার দেবে। আমি হিরো রোলে আর চন্দ্রকণা হিরোইনের রোলে থাকবে। আমি বোকার বোকা। চন্দ্রকণাকে তুমি প্ল্যানের কথা বলেছিলে। সে না এলে নাকি প্ল্যান ক্যান্সেল করতে হতো। কেন এই কথা তাকে বলেছিলে? টিটো অবাক হয়ে তাকিয়ে থাকার পর বলল, আপনি কি করে জানলেন? এবারে আমি বললাম, চন্দ্রকণাকে বৃষ্টির সময় আমার গাড়িতে মুনলাইট বাড়ির সামনে পৌঁছে দিয়েছিল। আমি কথাগুলো শুনেছিলাম। টিটো বলল, সুমনদা বলেছিল চন্দ্রকণা পার্টির সঙ্গে গল্প করবে, সময় কাটানোর দরকার। কারণ ওরা চোরাই মাল এনেছে, দেরি করতে চাইবে না। হোটেল থেকে বনোয়ারি মামার আসতে সময় লাগবে। চন্দ্রকণাকে নিয়ে আমি 4 তলার অফিস ঘরে গেলাম। সুমনদা আমাকে আড়ালে ডেকে তখন বলল, মালটা কেড়ে নিয়ে পার্টিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছি। আমাকে সে 4 তলায় বসে থাকতে বলল। আর চন্দ্রকণাকে 3 তলায় গিয়ে পার্টির সঙ্গে গল্প করে সময় কাটাতে পাঠিয়ে দিল। এটাই আমাদের প্ল্যান ছিল। চন্দ্রকণা তোমার সঙ্গে সুমনের কথা যেভাবে হোক শুনতে পেয়েছিল। তাই সে 3 তলায় নেমে পার্টিকে সতর্ক করে দিয়ে পালিয়ে যেতে বলেছে। আমি আর মিসেস অগ্রওয়াল 4 তলায় গল্প করছিল। নিচে কি হচ্ছে বুঝতে পারিনি। প্রায় আধ ঘন্টা পরে চিত্রা এসে বলল, কাজ শেষ, চলুন মিসেস অগ্রওয়াল, আমরা হোটেলে ফিরে যাই। আমি চন্দ্রকণার কথা জিজ্ঞেস করলুম। চিত্রা বলল, চন্দ্রকণা ব্যাপার দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। সুমনদা মাল হাতিয়ে নিয়ে চলে গেছেন। মিসেস অগ্রওয়ালের গাড়িতে আমরা হোটেলে ফিরে গেলাম। কর্নেল বললেন, বাকিটা আমি বলবো, তবে সুমন ও চিত্রাকে আগে খুঁজে বের করা দরকার। টিটো বলল, আমি আজ বাড়ি ফিরেই সুমনদাকে ফোন করেছিলাম। সে আমাকে টাকা ভর্তি ব্রিফকেসটা নিয়ে তার বাড়িতে যেতে বলল। কিন্তু মা আমাকে নিয়ে টালিগঞ্জের মাসিমার বাড়িতে যেতে চাইল। সেখানে গিয়ে মেসোমশাইয়ের সঙ্গে পরামর্শ করে ব্রিফকেস পুলিশের হাতে তুলে দিতে হবে। মায়ের কথা শুনে আমিও ভাবলুম সেটাই ঠিক হবে। মেসোমশাই হাইকোর্টের অ্যাডভোকেট নরেন্দ্রনাথ চৌধুরী। উনি পুলিশের সাহায্যে খুনি সুমনদা আর চিত্রাকে ধরিয়ে দেবেন। কাল স্টুডিওতে সুমন ছাড়া আর কোনো ছেলে ছিল? দেখিনি, তবে পরে মনে হয়েছে মুনলাইট বারের সামনে ভিড়ের মধ্যে সুমনদার কিছু চেলা ছিল। শনিবার রবিবার 2 দিন অজন্তা বন্ধ থাকে। সুমনদার প্ল্যানের জন্য শনিবার অজন্তা খোলা ছিল।
চন্দ্রকোনাও আমার তাগিদে কাল বৃষ্টির মধ্যে এসেছিল। কেয়ারটেকার ছিল না তখন। তাকে দেখিনি, হয়তো মিসেস অগ্রওয়াল কোনো কাজের ছলে তাকে বাইরে পাঠিয়েছিলেন। কর্নেল একটু হেসে বললেন, কেয়ারটেকার বাইরে যায়নি, সে পুলিশকে মিথ্যা বলেছিল। মিস্টার লাহিড়ী বললেন, কেয়ারটেকারকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ রেকর্ডে তার পরিচয় পাওয়া গেছে। মিসেস অগ্রওয়ালের অনুচরটি দাগী অপরাধী। তাছাড়া কিছুক্ষণ আগে নরেশবাবু আমাকে মোবাইলে ফোন করে খবর দিলেন, মিসেস অগ্রওয়াল মডেলিং স্কুল খুলেছিল এ মাসের গোড়ার দিকে। 3 তলা আর 4 তলা দুটো ঘরে আগে থেকেই অজন্তা নামে স্টুডিও ছিল। তার মালিক ছিলেন এক বাঙালি ভদ্রলোক। স্টুডিও চালাতে না পেরে মিসেস অগ্রওয়ালকে তিনি সাবলেট করেন। এই নিয়ে বাড়িটার আসল মালিকের সঙ্গে মিসেস অগ্রওয়ালের মামলা চলছে। যে কোনো দিন তাকে কোর্টের অর্ডারে উচ্ছেদ হয়ে যেতে হবে। কর্নেল বললেন, মিসেস অগ্রওয়াল সুমন আর চিত্রা সম্পর্কে কি বলেছেন? ওদের নাম করে কিছু বলেননি, শুধু বলেছেন ফিল্ম লাইন থেকে এক যুবক এবং এক যুবতীকে তিনি মডেলিং এর টিচার হিসাবে রিক্রুট করেছিলেন। দুজনেরই নাকি ফিল্ম লাইন এবং মডেলিং এর নাম আছে। কর্নেল হাসলেন, সঠিক খবর আমি পেয়ে যাব। জয়শ্রী সিনে স্টুডিওর ম্যানেজার গোপাল কুণ্ডু আমার সোর্স। তবে আর দেরি না করে টিটোকে কাজে লাগাতে হবে। টিটো, তুমি এখনই তোমার সুমনদাকে ফোন করে জানিয়ে দাও, টাকা ভর্তি ব্রিফকেস নিয়ে তুমি যাচ্ছ। ফিল্ম করার জন্য তুমি আরও অন্তত 3 লাখ টাকা তোমার বাবার তোমার নামে রেখে যাওয়া ফিক্সড ডিপোজিট থেকে তুমি লগ্নি করবে। ঠিক এই কথাটি তোমাকে বলতে হবে। পারবে তো? পারবো। তুমি যে চন্দ্রকোনার মৃত্যুর খবর পেয়েছো এ কথা বলবে না। তুমি তার সম্পর্কে কিচ্ছু জানো না, কারণ তুমি এখনো পালিয়ে বেড়াচ্ছ। তখন কি তুমি সুমনকে বলেছিলে তুমি বাড়িতে আছো? সেসব কিছু বলিনি, সুমনদা জানতেও চাইনি। শুধু বললো ব্রিফকেসটা নিয়ে চলে এসো, দেরি করো না। তুমি কেন ব্রিফকেস নিয়ে পালিয়েছিলে তা সে জিজ্ঞেস করেনি? না, সুমনদা যে একটা সাংঘাতিক লোক তা পরে বুঝেছি। সে আমাকে যেন অর্ডার করলো, এক্ষুনি ব্রিফকেস নিয়ে আমার কাছে এসো। বিটুইন দ্য লাইন্স হুমকি আছে, তা টের পাচ্ছিল। এ ঘরে ফোন আছে? মিসেস রায় বললেন, ভিতরে একটা ঘরে ফোন আছে। কর্নেল বললেন, চলো টিটো, তুমি সুমনকে ফোন করবে, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। না, তোমাকে অবিশ্বাস করছি না, আমি ফোনের পাশে কান রেখে ওর কথাবার্তা শুনবো। টিটোর সঙ্গে কর্নেল ভিতরের ঘরে অদৃশ্য হলেন। মিসেস রায় ভাঙা গলায় বললেন, আমার নির্বোধ ছেলেকে এক স্কাউন্ড্রেল আর ইতর প্রকৃতির দুটো মেয়ে কাজে লাগিয়েছিল। মিস্টার লাহিড়ী, আপনারা তাকে সেই স্কাউন্ড্রেলের কাছে নিয়ে যাবেন। ওর খারাপ কিছু হলে আপনাদের আমি দায়ী করব। মিস্টার লাহিড়ী বললেন, চিন্তা করবেন না ম্যাডাম, আপনার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পাবেন। তবে এই কেসে আমরা তাকে রাজ সাক্ষী করব। আমি বললুম, কর্নেলের হাতে আসল তাস আছে মিস্টার লাহিড়ী, যথা সময়ে দেখতে পাবেন। মিস্টার লাহিড়ী একটু হেসে বললেন, তা আমি বুঝতে পেরেছি জয়ন্তবাবু। আজ দুপুরেই টের পেয়ে গেছি, পুরো ব্যাকগ্রাউন্ড পাত্রপাত্রী সমেত কর্নেলের মস্তিষ্কে ঢুকে আছে। ক্রমে ক্রমে উনি তাদের বের করবেন। একটু পরে কর্নেল টিটোকে নিয়ে হলঘরে ঢুকলেন। কর্নেল বললেন, অরিজিৎ, টোপ গিলেছে সুমন, কিন্তু সে মহা ধূর্ত। এখন বলছে চন্দ্রনাথ সেন লেনের মোড়ে সে টিটোর অপেক্ষা করবে। তুমি বেলেঘাটা থানাকে অ্যালার্ট করে দাও, এলাকাটা ওরা যেন যতটা সম্ভব ঘিরে ফেলেন। এখন রাত 8:15, আমাদের পৌঁছতে আধ ঘন্টা লাগবে। চন্দ্রনাথ সেন লেনের মোড় মানে ক্লিফটন স্ট্রিটে ঢুকতে হবে। একজন পুলিশ অফিসার বললেন, আমি বেলেঘাটা থানায় ছিলাম স্যার, জায়গাটা চিনি। মিস্টার লাহিড়ী বললেন, একই রং এবং একই সাইজের একটা ব্রিফকেস হলে ভালো হতো, তাই না কর্নেল? মিসেস রায় বললেন, আছে, আনিয়ে দিচ্ছি। কানুবাবু, কানুবাবু কোথায় গেলেন?
একজন প্রৌঢ় ভদ্রলোক ঢুকে বললেন, আগে মা, দেখুন তো এইরকম একটা ব্রিফকেস টিটোর বাবার অফিসে রাখা আছে, নিয়ে আসুন। কানুবাবু কয়েক মিনিটের মধ্যেই একটা ব্রিফকেস এনে দিলেন, প্রায় কাছাকাছি রং এবং সাইজ। রাতের আলোতে দুটোর মধ্যে পার্থক্য বোঝা কঠিন। কর্নেল বললেন, টিটোর বাবার ব্রিফকেসে যা আছে থাক, ওটা খোলার দরকার নেই। অরিজিৎ, তুমি আসল ব্রিফকেসটা করায়ত্ত করো, টিটো তার বাবারটা হাতে নিক। এবার কোন গাড়ি আগে যাবে ঠিক করা দরকার। ততক্ষণে মিস্টার লাহিড়ী একজন পুলিশ অফিসারকে ডেকে চাপা স্বরে কিছু নির্দেশ দিলেন। তিনি দ্রুত বেরিয়ে গেলেন। সম্ভবত বেতার ফোনে বেলেঘাটা থানাকে খবর দিতেই গেলেন। কর্নেল বললেন, অরিজিৎ, তুমি তোমার গাড়ির পিঠে লাল আলো বসাও না কেন বুঝতে পারছি। মিস্টার লাহিড়ী বললেন, ওহ বস, আপনি সত্যি এবার বুড়ো হয়ে যাচ্ছেন। ওটা তো আপনারই পরামর্শ ছিল, এইসব গোপন অভিযানে লাল আলো হিতে বিপরীত ঘটায়। কর্নেল হাসলেন, তাহলে আমি আর টিটো বসছি তোমার গাড়ির ব্যাকসিটে, অর্থাৎ তুমি আজ আমাদের ড্রাইভার। মিস্টার লাহিড়ী বললেন, আমার সৌভাগ্য, এতদিন পরে কর্নেল নীলাদ্রি সরকারকে আমার গাড়ির ভেতর ঢোকাতে পারলুম। লালবাজার পুলিশের সব গাড়ি আগেই বেলেঘাটার দিকে চলে গিয়েছিল। অরিজিৎ লাহিড়ীর গাড়ির পিছনে আমি যাচ্ছিলাম, আমার বাঁ পাশে হালদার মশাই। বেলেঘাটার লরেটো স্কুল ডাইনে রেখে কিছুটা চলার পর বাঁক নিল মিস্টার লাহিড়ীর গাড়ি, তারপর একটা গলিতে ঢুকলো। সেই সময় আমাদের পাশ দিয়ে দুটো পুলিশের গাড়ি তীব্র গতিতে চলে গেল বড় রাস্তা দিয়ে। কিছুক্ষণ পরে মিস্টার লাহিড়ীর গাড়ি দাঁড়িয়ে গেল। আমিও গাড়ি দাঁড় করালাম। দুপাশে কারখানার উঁচু পাঁচিল। কর্নেল ও টিটোকে গাড়ি থেকে নামতে দেখলুম। হালদার মশাই নেমে গিয়ে তাদের সঙ্গ নিলেন। আমি গাড়ি লক করে হন্তদন্ত এগিয়ে গেলুম। ডাইনে ঘুরে গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে কর্নেল চাপা স্বরে বললেন, হালদার মশাই, আপনি রিভলভার রেডি করে এগিয়ে যাবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, টিটো হাঁটবে ফুটপাত দিয়ে। সামনে এগিয়ে বাঁ দিকের গলিটা চন্দ্রনাথ সেন লেন। টিটো ওখানে গিয়ে দাঁড়াবে। আপনি টিটোর কাছে কাউকে দেখলে জিজ্ঞেস করবেন, সুভাষ সরোবর কোন দিকে যাব বলতে পারেন? টিটো যদি রাগ দেখিয়ে বলে, জানি না, আপনি জানবেন সুমন তার কাছে দাঁড়িয়ে আছে। আপনি কথা বলার ছলে কাছে গিয়ে সুমনকে চাপটে ধরে মাটিতে ফেলবেন। আশেপাশে সাদা পোশাকে পুলিশ তৈরি আছে। 2-3 মিনিটের অপারেশন। মোটামুটি চওড়া রাস্তায় আলো তত জোরালো নয়। বাস, ট্রাক, রিক্সা এবং কদাচিৎ মানুষজন যাতায়াত করছে। টিটো ব্রিফকেস হাতে রাস্তার মোড়ে গিয়ে বাদিকে ফুটপাত ধরে হাঁটতে থাকলো। হালদার মশাই রাস্তা দিয়ে খুব আস্তে হাঁটছিলেন। আমরা গাছের ছায়ায় উদ্বিগ্ন হয়ে লক্ষ্য রাখছি। টিটো প্রায় 50 মিটার এগিয়ে যেতেই সেখানে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা একজন তাকে ডাকল। তারপর সে টিটোর হাত থেকে ব্রিফকেস প্রায় ছিনিয়ে নিল। তখনই হালদার মশাই তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর গলির ভিতর বোমা ফাটল। সম্ভবত সুমনের চেলারা পাহারা দিচ্ছিল তাদের গুরুকে। কিন্তু তারপরেই জোরালো টর্চের আলোয় সাদা পোশাকের পুলিশের দল গলিতে ঢুকলো। কর্নেল বললেন, অরিজিৎ, গাড়ি নিয়ে এসো। জয়ন্ত, তুমি এসো। আমি গিয়ে আগে সুমনকে আদর করি। কর্নেল হন্তদন্ত হয়ে হালদার মশাইয়ের শরীরের তলা থেকে সুমনকে উদ্ধার করেই সামরিক কৌশলে তার দুটো হাত পিছনে টানলেন এবং কোমরে হাঁটুর গুঁতো মারলেন। সুমন আর্তনাদ করে উঠল। গলির ভিতর আবার বোমা ফাটল। মিস্টার লাহিড়ী গাড়ি থেকে নেমে বললেন, প্রিজন ভ্যান কোথায়? একজন পুলিশ অফিসার বাকের মুখ থেকে প্রিজন ভ্যান নিয়ে এলেন। তারপর সুমনের হাতে হাত করা পরিয়ে রুলের গুঁতো মেরে প্রিজন ভ্যানে ঢোকালেন। টর্চের আলোয় দেখলুম প্রিজন ভ্যানে একজন সুন্দরী যুবতী বসে আছে, তার দুপাশে দুজন মহিলা পুলিশ। মিস্টার লাহিড়ী বললেন, ওই মেয়েটি চিত্রা সেনগুপ্ত? ওর ব্যাগটাতে চোরাই গয়না আছে কিন্তু। একজন অফিসার বললেন, ব্যাগটা পরীক্ষা করিনি, ওটা আমি নিচ্ছি। তবে ঘটনাটা শুনুন স্যার। সুমন বাড়ি থেকে বেরোনোর সময় তার সঙ্গিনীও বেরিয়েছিল। সুমন ওকে বলল, চিত্রা, রিস্ক নিও না, উপরে গিয়ে বসো। এই বলে সুমন এগিয়ে গেল। আমরা একটু পিছনে ছিলাম। সুমন টের পেল না সঙ্গিনীকে তুলে নিয়ে যাচ্ছে কারা। কমলা আর জয়া যেভাবে মেয়েটাকে নিঃশব্দে তুলে নিয়ে গিয়েছিল, কল্পনা করা যায় না স্যার। মেয়েটার পিছনের দিকে ব্যাগটা ছিল। সুমনকে তাহলে ফাঁকি দিয়ে পালানোর তালই ছিল।
আপনি ওসি মিস্টার ভাদুরী না? ব্যাগটা নিয়ে প্রিজন ভ্যানের সঙ্গে যান। যাচ্ছি স্যার। খবর পেয়েই আমি কমলা আর জয়াকে তৈরি রেখেছিলাম। ওদের একটা অপারেশনের জন্য লালবাজার থেকে আনিয়েছিলাম, সেটা ফেল করেছিল। যাই হোক, ওরা ছিল বলে আমাদের লোকেদের মহিলার গায়ে হাত দিতে হলো না। হ্যাঁ, ব্যাগটা এখনই নিচ্ছি। থ্যাঙ্কস মিস্টার ভাদুরী। প্রিজন ভ্যানের সঙ্গে লালবাজারে চলুন, আমার জন্য ওয়েট করবেন। আমাদের গাড়ির দিকে যেতে যেতে দেখলাম এখানে ওখানে বেশ ভিড় জমে গেছে। কর্নেল টর্চের আলোয় গোয়েন্দা প্রবরকে দেখে বললেন, ই সর্বনাশ, আজ সন্ধ্যায় এদিকে বৃষ্টি হয়েছিল নাকি? জল কাদায় আপনার প্যান্ট শার্ট নোংরা হয়ে গেছে। হালদার মশাই বললেন, ও কিছু না, আরে ইচ্ছা কইরাই খানা খন্দে ফেলছিলাম, তবে গায়ে জোর আছে, ঘাড়ে একখান রদ্দা খাইয়া চুপ করছিল। কর্নেল বললেন, টিটো ঠিক আছো তো? টিটো বলল, হ্যাঁ স্যার, তবে স্কাউন্ডেলটা আমার হাত থেকে এমন জোরে এই ব্রিফকেসটা নিয়েছিল যে আমার রিস্টে ব্যথা করছে। স্যার, গয়নার ব্যাগটা আমি চিনতে পেরেছি। মিস্টার লাহিড়ী বললেন, ওটা লালবাজারে পৌঁছে যাবে। তোমাকে দিয়ে ওটা আজ রাত্রে এবং পরে কোর্টেও শনাক্ত করানো হবে। গয়নাগুলো ভাগাভাগি হয়েছে কিনা কে জানে। আমি বললুম, গয়না ঠিক আছে কিনা যার গয়না সেই বলতে পারবে। মিস্টার লাহিড়ীর গাড়িতে উঠতে গিয়ে কর্নেল বললেন, অরিজিৎ, আমার অ্যাপার্টমেন্টে এক পেয়ালা কফি খেয়ে নার্ভ চাঙ্গা করবে। মিস্টার লাহিড়ী বললেন, তার বলতে আপনি না বললেও আমি নিজেই আপনার অ্যাপার্টমেন্টের দিকে ডাইভ করে যেতুম। ষষ্ঠীচরণের হাতের এক পেয়ালা কফি এখন খুবই দরকার। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছে অরিজিৎ লাহিড়ী, কর্নেল ও আমি আরাম করে বসলুম। কর্নেলের নির্দেশে ষষ্ঠী হালদার মশাইকে নিয়ে গেল। বাথরুম থেকে তিনি বেরোলে ষষ্ঠী তাকে একটা পাজামা পাঞ্জাবি দেবে। তার কাঁধের ব্যাগটা হালদার মশাই ডিভানে রেখে গেছেন। ওটার মধ্যে তার লোডেড রিভলভার আছে। গাড়িতেই তা দেখে নিয়েছে। টিটো তার মাকে কর্নেলের নির্দেশে টেলিফোনে খবর দিল। দেয়াল ঘড়িতে 9টা বাজল। হালদার মশাই কর্নেলের পাজামা পাঞ্জাবি পরে ভদ্রলোক সেজে ডিভানে বসলেন। একটু পরে ষষ্ঠীচরণ ট্রেতে কফি আর একটা বড় প্লেটে পকোড়া রেখে গেল। কফি খেতে খেতে কর্নেল বললেন, মূল চক্রান্তটা চিত্রা সেনের মাথা থেকে বেরিয়েছিল। সুমন দাশগুপ্ত, চিত্রা সেন আর মিসেস অগ্রওয়ালের ব্যাকগ্রাউন্ড টালিগঞ্জ সিনেমা মহলের খবরদার গোপালবাবুর কাছে কালি পেয়ে যাব। রাতে তাকে বিব্রত করব না, ভদ্রলোক একটু ড্রাঙ্ক থাকেন। যাই হোক, মূল চক্রান্ত চিত্রা সেনের, কিন্তু কিভাবে চক্রান্তের কথা তার মাথায় এলো সংক্ষেপে বলছি। কর্নেল বিনোদবাবুর সূত্রে পাওয়া চৈতালি ও তার বর সুখেনের কাহিনী শোনালেন। চৈতালি চন্দ্রকণাকে মেরে ফেলতে দেখেছিল। কর্নেল সে প্রসঙ্গ এড়িয়ে গেলেন। বুঝলুম টিটোর মনে আঘাত লাগবে বলেই কর্নেল ঘটনাটা এখন বললেন না, কিন্তু বাকি সব ঘটনা বর্ণনা করলেন। টিটো তাকে সায় দিচ্ছিল। একবার সে বলে উঠল, মডেলিং স্কুলের জন্য যেসব ক্যামেরা আর ইলেকট্রনিক গ্যাজেট দরকার ছিল, মিসেস অগ্রওয়ালের তা ছিল না। সাধারণ একটা কাঁধে রাখা মুভি ক্যামেরায় কাজ চালাতেন, তাই ছাত্রছাত্রী তত জুট ছিল না। আমি বোকার মতো স্কাউন্ড্রেল সুমন আর ওই বজ্জাত মেয়েটা চিত্রা সেনের পাল্লায় পড়েছিলাম। চন্দ্রকণা শুধু আমার কথায় ওখানে ভর্তি হয়েছিল। আমরা সত্যি একটা স্বপ্ন দেখতাম। কর্নেল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যা ঘটে গেছে আর তা ফেরানো যাবে না। এরপর কর্নেল বুক পকেট থেকে হোটেলে কুড়ি পাওয়া সুমনের চিত্রাকে লেখা চিঠি এবং চন্দ্রকণাকে পাঠানো চিঠি দুটোই অরিজিৎ লাহিড়ীকে দিলেন। মিস্টার লাহিড়ী বললেন, ওহ বস, আপনার খুঁড়ে খুঁড়ে দণ্ডবাদ হই। মাত্র একটা দিনেই একটা জটিল রহস্যময় কেসের পর্দা ওঠালেন। হালদার মশাই সহাস্যে বললেন, আমিও স্যার পুলিশে 35 বৎসর চাকরি করছি, তা আপনি জানেন। আমাগো যে কাজে লাগে 1 মাস, কর্নেল স্যারের তা শেষ করতে লাগে 1 দিন। কর্নেল বললেন, বরাবর দেখে আসছি আপাতত যে রহস্য বড্ড বেশি জটিল, তা খোলার কাজ তত বেশি সোজা। শুধু মূল সূত্রটা খুঁজে পেলেই তরতর করে এগিয়ে যাওয়া যায়। মিস্টার লাহিড়ী বললেন, এই রহস্য কাহিনী তো জয়ন্তবাবু লিখে ফেলবেন।
কি নাম দেবেন ভেবেছেন? এখনো ভাবিনি। আমার কথা শুনুন, হালদার মশাই যেমনটি বলেছেন। উনি বলেছেন পুলিশের যা 1 মাসের কাজ কর্নেল তা 1 দিনে করেন। মিস্টার লাহিড়ী একটু হেসে বললেন, নাম দেবেন কর্নেলের 1 দিন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।